দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি সালেজুর চৌধুরী। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ছাত্রদের এই যে আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষিতে কি বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? আচ্ছা, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আপনি অবশ্যই দেখছেন আমার পেছনের দিকে তাকালে কিন্তু শিক্ষার্থীরা এখনো তারা আন্দোলনে আছেন, এমনকি বিক্ষোভ সহ মিছিল চালিয়ে যাচ্ছেন। তারা একটু আগে মানববন্ধন করতেও আমরা দেখেছি, কিন্তু আমরা একটু আগে যে প্রশাসনের কর্মকর্তা এমনকি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ডিসির সাথে কথা বলেছে, তারা বলছিলেন প্রস্তুতি নিচ্ছেন। এমনকি নীতিমালা কমিটি 9 সদস্যের নীতিমালা কমিটি গঠন করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আসলে কখন সে নির্ধারিত দিন পড়বে, দিন তারিখ নির্ধারিত করবে, সেই বিষয় নিয়ে আমাদেরকে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত করতে পারেনি। কিন্তু আমরা দেখছি সকাল থেকে যদি আমরা বলি, কিন্তু আজকে নয়, কিন্তু আসলে 17 এপ্রিল থেকে তারা এই আন্দোলনে নেমেছেন। সেই আন্দোলন এখনো পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন, এমনকি আজকে সেই আন্দোলনের 8ম দিন চলছে। তারা বলছিলেন তফসিল না হওয়া পর্যন্ত কিন্তু তারা সেই আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তার সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা দেখছি ছাত্রলীগ এমনকি ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যেগুলো রয়েছে, জয়ধ্বনি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও তাদের সাথে একত্রতা ঘোষণা করে এমনকি একই সাথে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই সাধারণ শিক্ষার্থী যে আছে, সাধারণ শিক্ষার্থী রয়েছে কয়েকজন, আমরা একটু জানতে চাই আপনাদের দাবিটা কি। আজকে 7ম দিনের মতন আমরা ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করছি, তারপরেও শিক্ষকদের কোনো ধরনের আশ্বাস কোনো কিছু আমরা পাইতেছি না। আমরা এইভাবে যতদিন পর্যন্ত তফসিল না ঘোষণা হবে আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনারা জানেন আমরা 6 থেকে 7 দিন ধরে আন্দোলন করে আসছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কর্ণপাত করছে না। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি সত্বর হচ্ছে আমাদের দাবি মেনে নিক এবং ছাত্র সংসদ নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করুক। ধন্যবাদ। যখন আপনি অবশ্যই বুঝতে পেরেছেন সাধারণ শিক্ষার্থীদের কিন্তু এক দফা এক দাবির কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, ছাত্রলীগের সভাপতি রয়েছেন বাকের। আমরা জানতে চাই কিন্তু আসলে ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির সাথে আপনারা একমত হয়ে কিন্তু দেখছি আপনারাও কিন্তু আন্দোলনের সাথে যোগ দিয়েছেন। কেন আন্দোলনের সাথে আপনারা যোগ দিয়েছেন? জি অবশ্যই, আমরা সাধারণ শিক্ষার্থীদের সকল দাবি আদায়ে ছাত্রলীগ সবসময় পাশে ছিল, অতীতেও এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কারণ এটা একটা যৌক্তিক দাবি। এটা সকল কোনো ছাত্রলীগ বা কোনো রাজনৈতিক সংগঠনের যে ব্যক্তিগত দাবি এরকম কিছু না। কারণ যৌক্তিক দাবির ক্ষেত্রে আজ বহুদিন ধরে ক্লাস পরীক্ষা সব কিছু বর্জন করে ছাত্ররা মাঠে নেমে আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এরকম কোনো পদক্ষেপ দেখি নাই প্রশাসনে। বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার ঝামেলা নাই, কোনো কোন্দল নাই, কোনো প্রকার রাজনীতি অস্থিতিশীলতা নাই। বিশ্ববিদ্যালয়ে এত স্থিতিশীল একটি পরিস্থিতিতে যদি ইলেকশন না দেয় তাহলে আর কবে দিবে, এটা আমাদের বোধগম্য হয় না। তো আমরা চাচ্ছি যে প্রশাসন এত সুন্দর একটা পরিস্থিতিতে ছাত্ররা যেহেতু দাবি করেছে, এই দাবির পরিপ্রেক্ষিতে অতি দ্রুত ছাত্র সংসদ ইলেকশনটার দিক তফসিলটা ঘোষণা করুক, তাহলে আমরা আমাদের মতো ক্লাস পরীক্ষা এগুলোতে ফিরে যাব। আলোচনার কোনো সম্ভাবনা কি আছে? আমাদের কিছুক্ষণ আগে আমাদের ডিএসডব্লিউ মহোদয় আমাদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো কথা হয়নি। আমরা চাচ্ছি আমাদের ভিসি মহোদয় আমাদেরকে এরকমভাবে লিখিতভাবে একটা কিছু দিক, লিখিতভাবে এরকম একটা টাইম লাইন দিক যে এতদিনের মধ্যে ইলেকশন হবে। আমরা এরকম আশ্বাস পেলে, এরকম একটা নোটিশ দেখলে আমরা ফিরে যাব। আগে দেখেছি আসলে চুয়েটে যে সংঘর্ষ বা সহিংসতা ছিল, সেই সহিংসতা এখন কতটুকু পর্যন্ত আছে বলে মনে করছেন? এমনকি নির্বাচনের পরিবেশটা কি? এখন বিশ্ববিদ্যালয় পরিস্থিতি খুবই ভালো। লাস্ট 3 বছর ধরে কোনো প্রকার কোন্দল, কোনো প্রকার ঝামেলা নাই। আমরা ছাত্রলীগ ঐক্যবদ্ধ আছি, সকল সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন সবার সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো এবং ছাত্রদের সকল দাবি আদায় আমরা সবসময় তাদের সাথে কাজ করে যাচ্ছি। যখন আমরা এখন ধরে কথা বলেছি বিভিন্ন সংগঠন যারা কিন্তু আন্দোলনের সাথে যোগ দিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন আসলে ছাত্রদের এমনকি সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, কিন্তু এক দাবি যতক্ষণ পর্যন্ত তারা তফসিল ঘোষণা করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনে কিন্তু থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একটু পরে তারা আলোচনায় বসবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন।
সে বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ লাইভে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। যশোরে দিন দিন জনপ্রিয় হচ্ছে পাবদা মাছের চাষ। এই মাছ সম্প্রতি বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানিত হচ্ছে। বলা হচ্ছে ভারতে ইলিশের চাহিদা মেটাচ্ছে এই পাবদা মাছ। যশোরে পাবদা মাছের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ লাইভে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, পাবদা তো বেশ সুস্বাদু একটি মাছ এবং যশোরে ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে। তো যশোরে এই মাছের সম্ভাবনা নিয়ে কি বলছেন চাষি ও ব্যবসায়ীরা? ধন্যবাদ জোহর আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের মৎস্য পল্লীখ্যাত চাষাই। এখান থেকেই পাবদা মাছ কিন্তু সেই ইন্ডিয়ার বেনাপোল পোর্ট দিয়ে ইন্ডিয়া যায়। আপনি ঠিকই বলছেন। আমি একটু আপনাকে যদি দেখাই যে এই পাবদা মাছ এখন প্রসেসিং চলছে, এই প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু তারা ইন্ডিয়া নিয়ে যাবে। আপনি একে যদি দেখাই যে সেই ক্রেনে, এই যে প্লাস্টিকের ক্রেনগুলো রয়েছে, এই ক্রেনগুলো করে তারা কিন্তু নিয়ে যাবে এই মাছগুলো ইন্ডিয়ায়। এখানকার চাষিরা আমাদের বলেছেন যে ওই পাশে এই মাছের চাহিদা থাকায় কিন্তু তারা এই মাছগুলো বিক্রি করতে পারছেন। আমি কয়েকজন চাষির সাথে কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনি কতটুকু চাষ করেছেন এবং এই মাছ কেন চাষ করলেন? ধন্যবাদ আপনাকে। আমি 30 বিঘা জায়গায় পাবদা চাষ করছি। চাষটা অন্যান্য মাছ থেকে লাভজনক বেশি মনে হয়েছে, এই কারণে এই মাছটা চাষ করতেছি। আর এই মাছটা প্রায় 90% মাছ ইন্ডিয়াতে এলসির মাধ্যমে চলে যাচ্ছে এক্সপোর্টে, আর দামটাও মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে, এই কারণে আমাদের এই মাছটার চাষটা। ধন্যবাদ আপনাকে। আমি আরেক কয়েকজনের সাথে কথা বলবো যারা এই মাছটি ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছে। যে আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি তো এই মাছ ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছেন, তা কেন নিয়ে যাচ্ছেন এই বাংলাদেশ থেকে? অ্যাকচুয়ালি বাংলাদেশের জলবায়ু খুব সুন্দর, এখানকার মাছ খুব সুন্দরভাবে তৈরি হয়, এখানকার মাছের সুস্বাদুটা ভালো। তো আমাদের ইন্ডিয়াতে এই মাছের প্রচুর চাহিদা, যার জন্য ওখানকার মানুষের চাহিদার জন্য আমাদের এই এক্সপোর্ট ইম্পোর্টের লাইনে আসা, মাছগুলো এখান থেকে নিয়ে যাওয়া। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে বাংলাদেশের এই মাছের কিন্তু চাহিদা রয়েছে, বিশেষ করে ইন্ডিয়ায় কিন্তু চাহিদা রয়েছে। আমি যদি আর কয়েকজনের সাথে কথা বলতে চাই যে বাংলাদেশ থেকে মাছ ইম্পোর্ট করে সেই ইন্ডিয়া নিয়ে যায়, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এই মাছগুলো তো ইন্ডিয়ায় নিয়ে যান, তো ওইখানে কেমন দাম পান? এখানকার থেকে আমরা যখন ইন্ডিয়ায় পাঠাই অবশ্যই আমরা ভালো দাম পাই, তা নাহলে তো এত কষ্ট করে ইন্ডিয়ায় পাঠাই কি জন্য? অবশ্যই আমাদের লাভ হয় বলে তো ইন্ডিয়া পাঠায়। এই মাছগুলো আসলে কি দামে বিক্রি হয়? ওখানে ধরেন এখানকার থেকে ওখানে 400 টাকা 450 টাকা কেজি বিক্রি হয় ইন্ডিয়ান টাকা। ওইটা আবার বাটা করলে এটা আমাদের মনে করেন লাভ হয়। এই মাছগুলো যে ইন্ডিয়া নিয়ে যান আপনারা, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয় কি? না, এই পথে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের রাস্তায় যেতে পুলিশ এবং সার্জেন অনেক ঝামেলা করে, যেখানে গাড়ি আটকায় রাখে ঘন্টা পর ঘন্টা, তাতে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হই। আমাদের মনে করেন যে সময় আমরা মেনটেন্স করতে পারি না। যখন মনে করেন আমরা পোর্টে গাড়িটা ঢুকাবে বেলা 3টের সময়, সেই গাড়িতে 4টের সময় যায়, আমাদের অনেক ভর্তুকি দেওয়া লাগে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এই মাছের কিছু সমস্যাও রয়েছে, আবার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল সব মিলে আমার কাছে যশোর থেকে সর্বশেষ। যশোর থেকে বাংলাদেশ লাইভে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। ওয়াসার এমডিকে শরবত খাওয়াতে এসেছেন রাজধানীবাসী। কারণ বাজারের ওয়াসা ভবনের সামনে তারা হাতে শরবত নিয়ে অপেক্ষা করছেন। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, ওয়াসার এমডিকে কেন শরবত খাওয়াতে এসেছেন রাজধানীবাসী? আপনি যেমনটি বলছিলেন যে ওয়াসার এমডি যিনি রয়েছেন তিনি কিন্তু প্রায় সময় দাবি করেন যে ওয়াসার যে পানি রয়েছেন সেটি হচ্ছে শতভাগ বিশুদ্ধ পানি, এবং এই থেকেই কিন্তু ক্ষুব্ধ হয়ে জুরাইনবাসীর যে মিজান রয়েছেন তিনি কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে এই যে বিশুদ্ধ পানি সেটি দিয়ে আসলে তাকে শরবত খাওয়াবেন। সেটি চ্যালেঞ্জ করেই কিন্তু আজকে এই ওয়াসা ভবনের সামনে তিনি অবস্থান নিয়েছেন। আমি যদি দর্শকদের একটু দেখাই তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন যে এই ওয়াসা ভবনের সামনে তিনি কিন্তু সেই শরবত বানানোর যে সকল জিনিসপত্র রয়েছেন, লেবু থেকে শুরু করে চিনি এবং ওয়াসার যে ডিরেক্ট লাইনের পানি, এবং সেটিও কিন্তু তিনি নিয়ে এসেছেন। এবং আমরা যদি একটু তার বক্তব্য শুনি তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন। মিজান ভাই, আজকে কি আপনাদের দাবিটা আসলে কি? মানে আপনারা কি এখন এখান থেকে চলে যাবেন নাকি কতক্ষণ বন্ধ থাকবেন? অপেক্ষা করবো, ওনার জন্য অপেক্ষা করবো আমরা।
তা জানি অফিসিয়াল ওনার সাথে সরাসরি যেহেতু আমরা হচ্ছে কি এটা জাস্ট তাৎক্ষণিক প্রতিক্রিয়া এলাকার মানুষের, এটা কোনো সাংগঠনিক কোনো বিষয় না যে আমরা তাকে জানি ওইটা হয় না যে সে বলছে তাৎক্ষণিক, যেহেতু আবার বন্ধ ছিল আমরা আসতে পারি নাই, এই জন্য আমরা তাৎক্ষণিকভাবে আমরা চাচ্ছি ওনায় দেখা দেবে। আমি আশা করি সে দায়িত্ব যে এত গুরুত্ব নিয়ে বলছে শতভাগ বিশুদ্ধ, তাহলে এত তার যখন এত সুনাম এত ভালো কাজ করে ফেলছে তার দেখা করা তো কোনো মানে ভয় পাওয়ার কথা না, তাই সানন্দে দেখা করবো, বরঞ্চ আমরা যে ভুল আমরা যে গুজব নিয়ে আসি সেটা প্রমাণ করার ওনার দায়িত্ব যদি সাহস থাকে। আর আমরা আমাদের যে সাহস, এই জন্য আমরা তার সাথে দেখা করে যেতে চাই, আমরা চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা। আমরা এই তার সামনে এই যে আপনাদের কাছে যে কথাগুলো বললাম এইগুলো বলবো, এগুলো তা যা বললাম। আচ্ছা মিজান ভাই, আজকে যদি উনি দেখা না করেন আপনারা কি থাকবেন নাকি? না, আজকে দেখা না করলে থাকবো না, আমরা চলে যাবো, চলে গিয়ে এলাকার আমরা বৃহত্তর মানুষের সাথে কথাবার্তা বলে আমরা পরবর্তী বড় কোনো কর্মসূচি নেওয়ার চেষ্টা করবো, যদি ওনাকে যাতে এই কথা বাধ্য করতে পারি আর কি। এখন তো আমাদের দেশে উনি যদি ন্যূনতম সভ্যতা থাকতো তাহলে এই কথা বলার পরে আমাদের একটা পরিবার বাচ্চা সে নিয়ে আসে, এই আমার বাচ্চাটাকে এই পানিতে গোসল করাই, বিশ্বাস করেন যখন গোসল করে না ওকে অনেক চেষ্টা করে এই পানি খাওয়াই না, যখন গোসল করে তখন তো আসলে আমার বাবা হিসেবে মা হিসেবে কতটুকু নিয়ন্ত্রণ থাকে, যখন মনে করি যে ওর মা ভেতর যেতে পারে তখন একজন বাবা হিসেবে কেমন লাগে চিন্তা করেন আপনার। এবং এটা বছর ওর জন্মের পরেই এরা হচ্ছে এবং আগে থেকে হচ্ছে, তো এইরকম একটা দায়িত্ব লোক এরকম কথা বলেছে তারপরে সে দেখা করবে না নানাভাবে, উনি তো আমি নিশ্চিত কোনো না কোনো জানছে, আমরা জানি দেবো সেটা ঠিক, আমরা জানি উনি জানছে, কেন আসলো না উনি। মিজান ভাই, আপনারা তো অনেক জায়গা থেকে আসলে পানি কিনেও খাচ্ছেন, কিছুক্ষণ আগে বলছিলেন, এই বিষয়টা যদি একটু বলেন। এটা হচ্ছে এই অবস্থার কারণে আজকে 10-12 বছর যাবত মসজিদগুলো ডিপ টিউবওয়েল বসেছে, সেখান থেকে আমরা টাকা দিয়ে পানি কিনে খাই, ওয়াসার বিল তো দেই, আর ওই পানিটা আবার ওইখান থেকে কিনে খাই। সেই পানিও আবার কিন্তু ভালো না, সেই পানির রিপোর্ট আমরা আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর পরীক্ষা করিয়েছিলাম, সেই পানিও ভালো না, সেটা আরেকটা কথা, এই জন্য আপাতত বলছি না, আপনাদের পরে আবার জানাবো, ওই রিপোর্ট আপনাদের কাগজের মধ্যে আছে। আপনি যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু তিনি এখন পর্যন্ত থাকবেন এখানে, এবং ওয়াসার যিনি এমডি রয়েছেন তাসকিন আহমেদ, তাকে আসলে সেই পানি আসলে খাওয়ানোর চ্যালেঞ্জ কিন্তু দিয়েছেন। এখন দেখার বিষয় হচ্ছেন যে তিনি এখানে আসেন নাকি এবং সেই পানি গ্রহণ করেন নাকি। এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তীতে যে কোনো সংবাদ আমরা পেলে আপনার মাধ্যমে আমাদের যে দর্শক রয়েছেন তাদের জানিয়ে দিব। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সেউল, আপনাকে ধন্যবাদ। ওয়াসার এমডিকে শরবত খাওয়াতে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে জড়ো হয়েছেন রাজধানীবাসী, সে বিষয়ে জানাচ্ছিলেন বাংলাদেশ লাইভে সহকর্মী সেউল আহমেদ। এ পর্যায়ে বাংলাদেশ লাইভে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে। রংপুরের 4টি খাল ও 3টি নদীর খনন কাজ চলছে, এর মধ্য দিয়ে এই অঞ্চলের নদীগুলো প্রাণ ফিরে পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। যেটি বললাম যে 4টি খাল এবং 3টি নদী খনন পরিকল্পনা নেওয়া হয়েছে, তো এ বিষয়ে আসলে কি বলছেন সংশ্লিষ্টরা? জহুর, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে রংপুরের আপনার 4টি খাল ও 3টি নদীর খনন কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আরও আপনার খাল এবং নদীর খনন কাজ শীঘ্রই শুরু হবে। ইতিমধ্যে 77 কোটি টাকার প্রাককালীন 77 কোটি টাকা ব্যয়ে আপনার যেমন রংপুর নগরীর সবচেয়ে বড় সমস্যা সীমা সুন্দরী খাল রয়েছে, বুড়াইল, চিতলি এবং আপনার সহ এই 7টি নদী এবং খালের কার্যক্রম খননের কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যেই এই খাল খনন শুরু হওয়ার পর থেকেই খালগুলো প্রাণ ফিরে পেয়েছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এই খাল খনন প্রক্রিয়াটা কতদূর পর্যন্ত যেতে পারে এই বিষয়ে জানার জন্য আমরা রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মেহেদি হাসানকে আমরা নিউজ 24 স্বাগত জানিয়েছি। আসলে তার কাছে আমরা জানতে চাইব যে এই খাল খনন প্রক্রিয়া এবং নদী খননের যে প্রক্রিয়া রয়েছে সেগুলোর আপনার আগামী দিনে কতটুকু ত্বরান্বিত হবে এবং কি কি সুযোগ সুবিধা এই অঞ্চলের মানুষ পাবে। তো একটি বিষয় যেগুলো আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রেখি, সেটি হচ্ছে যে এই খাল খননের কৃষকদের কিছু
বিষয়টার অভিযোগ রয়েছে। তারা বলছেন যে কৃষকদের জমি অ্যাকোয়ার না করেই পানি উন্নয়ন বোর্ড একতরফাভাবে তাদের এই জমিগুলো খাস অন্তর্ভুক্ত করে খনন করছে। এসবের জন্যই আমরা জানতে চাই আসলে মেহেদী হাসান, জনাব মেহেদী হাসান, আপনার কাছে আপনাকে নিশ্চিন্ত করে স্বাগত। আসলে আপনার কাছে জানতে চাইবো যে এই যে খাল খনন প্রক্রিয়া প্রায় 77 কোটি টাকা, 4টি খাল এবং 3টি নদীর খনন প্রক্রিয়া কাজ চলছে। তো আমাদের রংপুর অঞ্চল এবং বাংলাদেশের দুঃখ তিস্তা, এই তিস্তা খননের প্রক্রিয়া কতটুকু এগিয়ে রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বর্তমান সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতা নেবার পরে যে বিষয়টিতে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে দেশের যে খাল নদী যেগুলো মৃতপ্রায় সেগুলোকে যেন প্রাণ ফিরিয়ে দেয় এবং সম্মিলিত পানি ব্যবস্থাপনার আওতায় ডেল্টা প্ল্যান 2021 বর্তমান সরকার গ্রহণ করেছে। এটি একটি সুদূর প্রসারী পরিকল্পনা। আমরা আজকে এখানে থেকে 2021 সালে বাংলাদেশকে কিভাবে দেখতে চাই সেটিরই প্রতিফলন হবে এই ডেল্টা প্ল্যান 2021 এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ডেল্টা প্ল্যান 2021-এর প্রথম প্রকল্প হিসেবে আমরা সারা দেশে প্রায় 5000 কিলোমিটার খাল খনন করছি, যেটির প্রাক্কলিত ব্যয় প্রায় 2200 কোটি টাকা। এবং আমরা যদি স্পেসিফিক রংপুর বিভাগকে বলি, এখানে প্রায় 1100 কিলোমিটার খাল খনন হবে, যেটি প্রায় 700 কোটি টাকা ব্যয়। এবং রংপুর জেলাতেও আমাদের মোট 141 কিলোমিটার খাল খনন হবে, যেটির প্রাক্কলিত ব্যয় 77 কোটি টাকা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সারা দেশে খাল খননের একটি মহাযজ্ঞ শুরু হয়েছে। আমরা এই খাল খননের কৃষকদের যে অভিযোগ, তারা বলছে জমি অ্যাকোয়ার করা হয়নি, এই বিষয়ে কোনো প্রকৃতপক্ষে আমরা যখন গত বছর বর্ষাকালে আমরা প্রথম এই খাল খননের প্রক্রিয়াটি শুরু করি এবং আমাদের যে নর্মাল ওয়াটারওয়ে, সেই ওয়াটারওয়ে ধরেই কিন্তু আমরা খাল খননের প্রক্রিয়া শুরু করি। কিন্তু আমরা যখন এই খালটা খনন শুরু করতে যাই, এটি কিন্তু আপনারা জানেন দীর্ঘ সময় পর বাংলাদেশে খাল খনন হচ্ছে, যার ফলে দেখা গেছে যে অনেক জমি অনেকের নামে রেকর্ড হয়ে গেছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে একটি খালের হয়তো 30 কিলোমিটারের মধ্যে মাঝখানে 2 কিলোমিটার ব্যক্তি মালিকানাধীন জমি। আমরা এই সকল ক্ষেত্রে কৃষকদের সঙ্গে আলোচনা করছি যে একটি 30 কিলোমিটার নদীর মাঝখানে 2 কিলোমিটার কখনো ব্যক্তিগত জমি থাকতে পারে না। তারপরও সবার কল্যাণের স্বার্থে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা সমন্বিতভাবে খাল খননের চেষ্টা চালাচ্ছি। এরপরে যদি কোনো কৃষক ক্ষতিগ্রস্ত, সেটি আমরা খেয়াল রাখছি যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টা আমরা তৎপর। তবে আপনারা দেখেছেন যে খাল খনন শুরু হওয়ার পরে সবার মধ্যে একটি নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। কারণ দেখেন যে খাল খনন যদি না হয় তাহলে জমিতে কিন্তু পানি আটকে থাকবে, এগুলো ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন হবে না। এখন খাল খননের ফল ইতিমধ্যেই কিন্তু অনেক খালে, যেমন মিঠাপুকুরে যদি আমরা কাফরি খালের কথা বলি, সেখানে অলরেডি বর্তমান বর্ষায় যে পানিটি এসেছিল সেটি কিন্তু ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে নেমে গেছে। অলরেডি মানুষ সুবিধা পাচ্ছে। এবং আপনাদেরকে বলে রাখি যে আমাদের এই প্রকল্পটি আগামী বছর 30শে জুন সমাপ্তির জন্য নির্ধারিত। আমরা আশা করছি এর মধ্যে এটি শেষ করতে পারবো এবং দ্বিতীয় ফেজে আমরা কিন্তু আরও খাল খননের উদ্যোগ নিয়েছি এবং অল্প কিছুদিনের মধ্যেই আমরা এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়েও আসব। এবং এই প্রক্রিয়াটা যদি অব্যাহত থাকে, আমরা আশা করছি আগামী 3 থেকে 5 বছরের মধ্যে সারা দেশে যে মৃতপ্রায় খাল রয়েছে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ লাইভে রংপুর অঞ্চলে 4টি খাল ও নদী খনন প্রকল্পের কথা জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। আর এই ছিল এখনকার মতো বাংলাদেশ লাইভের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।